এখন টাকা দিলেও আওয়ামী লীগ করবে না কেউ, এখন টাকা দিলেও কেউ আওয়ামী লীগ করবে না। আপনি হয়েছে পলাইতে বাধ্য হয়েছে, কেউ তো আসে নাই উনারে বাঁচাইতে, উনার নিয়োগ করা সেনা প্রধানও আসে নাই, উনার নিয়োগ করা পুলিশ প্রধানও উনাকে বাঁচাতে পারে নাই, কিন্তু আসলে করতে পারে প্রকাশ্যভাবে না, গোপনেও করবে না। আদর্শ ভিত্তিক দল তো না, কায়েমি স্বার্থের জন্য করছে, আদর্শ তো না। আপনি যেটা বলছেন যে যে ক্ষমতা হস্তান্তর বিলম্বিত হচ্ছে, এবং আমি তো যে যে এই গণবিস্ফোরণটা কেন ঘটেছে, কারণ সবকিছু ভেঙে পড়েছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা অকার্যকর হয়ে গিয়েছে, আমাদের নির্বাসনে চলে গিয়েছে, এবং আমরা একটা চরম নৈরাজ্যমূলক অবস্থানে ছিলাম। তো মানুষ তো আমি তো যেটা শুনেছি যে এই আন্দোলনের সময় আমি তো এর সাথে যুক্ত ছিলাম, যে দুটো দাবি, একটা হলো নেভার এভার এগেইন, আবার যেন স্বৈরতন্ত্র ফিরে না আসে, এবং একই সাথে যারা অন্যায় করেছে, যারা মানবতার বিরোধী অপরাধ করেছে, তাদের যেন শাস্তির আওতায় আনা হয়, যারা দেশটাকে এই যে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে, তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয়। তো এই যে আমাদের রাষ্ট্র, তাকে মেরামত করতে হবে, রাষ্ট্র তো ভেঙে পড়েছে, এবং যাতে এর পুনরাবৃত্তি না ঘটে। তো এই জন্য তো আমি 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 সরকারের অংশ না, আমি সরকারকে ডিফেন্ড করার চেষ্টা করছি না, কিন্তু আমারও নাগরিক হিসাবে একজন আকাঙ্ক্ষা, আমি যত নাগরিকের সাথে কথা বলি, সেই নাগরিকেরও একটা আশঙ্কা আবার যেন এই স্বৈরতন্ত্রের আবার প্রত্যাবর্তন না ঘটে, আবার যেন ফিরে না আসে। তার জন্য কতগুলো জি বলেন। যা স্যার আপনি শেষ করেন, আমি বলতেছি। তার জন্য কতগুলো পদ্ধতি, প্রক্রিয়া পরিবর্তন দরকার, প্রতিষ্ঠানের পরিবর্তন দরকার। তো এই জন্য তো কিছু সময় তো দিতে হবে। আর এই সরকারটা তো অবৈধ সরকার নয়, এই সরকারটা এসছে জনগণের দাবিতে, জনগণের আত্মত্যাগের ফলে। এই সরকার এসছে জনগণের স্বার্থ, ওই যে যাতে জনগণের স্বার্থে এবং কল্যাণে কতগুলো জিনিস যে পরিবর্তন আসে, পদ্ধতি, প্রক্রিয়া এবং প্রাতিষ্ঠানিকভাবে কতগুলো পরিবর্তন আসে। তো তারা জনগণের সেই ম্যান্ডেট তাদের কাছে আছে, এবং আমাদের সবাইকে এই সুযোগটা দিতে হবে, যাতে আবারও আমরা পুরানো অবস্থাতে ফিরে না যাই। জনাব বদিউল আলম মজুমদার, আমার শেষ প্রশ্ন বা প্রসঙ্গ, যদি আমি এরকম করে বলি, প্রশ্ন না প্রসঙ্গ বলি, যে আমি সাদা চোখে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এখন নির্বাচন চায় না হচ্ছে যারা সরকারে আসে, এবং যারা একটু পরে রাজনৈতিক দল হবে, বৈষম্য বিরোধী ছাত্র দল, তারা তাদের রাজনৈতিক দল করে জনগণের কাছে চায় গিয়ে তাদের একটু গোছানোর জন্য তাদের একটু টাইম দরকার। আর চায় না জামাতে ইসলামী, কারণ জামাতে ইসলামী আসলে পারবে না, যত আসন তারা পায় তত পাবে না, তারা চায় না। আবার এদিকে বিএনপি চায়, কারণ বিএনপি ভাইবা বসে রয়েছে যে তারা আসলে তারা পাবেই। তো স্যার, এইটা একটা মনে হয় না যে এটা আমরা আসলে খুব সাদা কালো এইভাবে চিন্তা করতেছি না, আমরা যে যার কমফোর্টেবল চেয়ারে আছি সেই জায়গা থেকে ব্যাপারটা চিন্তা করতেছি, এরকম মনে হয় না? মনে হয় না যে প্রফেসর ইউনূস আরো বেশি দিন, তার উপদেষ্টা মণ্ডলী আরো বেশি দিন রাষ্ট্র ক্ষমতায় থাকতে চান বলে ইলেকশনটা নিয়ে তারা? আমার মনে হয় না খালেদ, এটা আপনার মতামত কিংবা অন্য কারো মতামত, কিন্তু আমি গ্রামে গঞ্জে ঘুরি, এবং আমি বহু লোকের সাথে আমার দৈনন্দিন নিত্য নৈমিত্য আমার যোগাযোগ আছে, প্রতিদিন আমার যোগাযোগ হয়, এবং আমি বহু জায়গায় গিয়েছি। আমরা এই কমিশনের কাজের জন্য বহু জায়গায় গিয়েছি। আমি তো দেখি সর্বস্তরের মানুষ পরিবর্তন চায়, সর্বস্তরের মানুষ আর অতীতের পুনরাবৃত্তি চায় না। তো আমার মনে হয় আমাদের একটু ধৈর্য ধরলে, এবং এটা সবার জন্যই কল্যাণকর হবে, আমরা যদি কতগুলো পরিবর্তন আনি, এই পরিবর্তনগুলো আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে সুসংগত করতে, আমাদের নির্বাচন ব্যবস্থাকে পরিচালিত করতে সহায়ক হবে, এবং যারা ক্ষমতায় আসবে তাদের জন্য এই যে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করা সহজ হবে। চিন্তা করে দেখেন, অতীতের কথা চিন্তা করে দেখেন, আমাদের এই 2007-08 সালে তখন সংস্কারের কথা উঠেছিল, ওটাকে গালি হিসেবে পরিণত করা হয়েছে, এবং সংস্কারবাদী বলে গালি দেওয়া হতো। তখন যদি এই সংস্কারগুলো করতাম, তখন যদি পরিবর্তনগুলো করতাম, এবং এরপরে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল আওয়ামী লীগ তাদের দিন বদলের সনদে, সেগুলো যদি বাস্তবায়িত হইতো, বাংলাদেশ ইতিহাস ভিন্ন হইতো। তাই আমাদের একটু ধৈর্য ধরতে হবে, আমাদেরকে এই সরকারকে সুযোগ দিতে হবে, যাতে
কিন্তু আবার কিন্তু যেন কিন্তু আচ্ছা, এই প্রসঙ্গ যেহেতু শেষ কথা আমার, কিন্তু এই পরিবর্তনের জন্য, এই পরিবর্তনের আকাঙ্ক্ষা আমাদের সবার আছে, এটা আমি একদম আপনার সাথে সবাই স্বীকার করি। আসলে 5 জুলাইয়ের পরে, সরি 5 আগস্টের পরে আমাদের সবার এই চিন্তাই হয়েছিল যে আর কোনোদিন এরকম একটা জায়গায় আমরা হয়তো ফেরত যাব না। কিন্তু এই পরিবর্তনের জন্য দামটা আমাদের একটু বেশি দিতে হইতেছে কিনা। আমি আজকে একজন দেখতেছিলাম যে একজন সিনিয়র সাংবাদিক, তিনি দেশে আসছিলেন অনেক আশা নিয়ে, তিনি বলে গেলেন যে একটাই খালি লাভ হয়েছে, সেটা হচ্ছে শেখ হাসিনা চলে গেছে, আর বাকি তো সবই আগের চেয়ে খারাপ দেখি। পরিবর্তনের জন্য আমরা বেশি দাম দিতেছি কিনা আসলে। এখন আমাদের অবশ্যই আপনি যেটা বলছেন, আমাদের আকাঙ্ক্ষা ছিল মানে আকাশচুম্বী। আমাদের ওই যে আমরা চেয়েছিলাম রাতারাতি পরিবর্তন, এটা তো রাতারাতি পরিবর্তন হয় না। আর ওই যে আপনি মূল্যর কথা বলছেন, ওই যে আমি অর্থনীতি ছাত্র হিসাবে বলবো, ওই যে মিল্টন ফ্রিডম্যানকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি, মিল্টন ফ্রিডম্যান একজন ওই যে আইকনিক অর্থনীতিবিদ, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল প্রত্যেক সায়েন্টিস্ট, প্রত্যেক ইয়েরা, এই যে তাদের বিশেষজ্ঞরা তাদের ডিসিপ্লিনটাকে এক বাক্যে তারা সংজ্ঞায়িত করতে পারে, তা আপনি বলেন অর্থনীতি শব্দ। উনি বলছেন যে একটা বাক্যতে আমি অর্থনীতি কি জিনিস সেটা বোঝাইতে পারি, ওই যে প্রত্যেক জিনিসেরই একটা মূল্য আছে, এভরিথিং হ্যাজ এ প্রাইস, নাথিং ইজ ফ্রি লাঞ্চ। তো আমরা যদি একটা গণতান্ত্রিক শাসন চাই, আমরা যদি অতীতের পুনরাবৃত্তি ঠেকাইতে চাই, আমরা যদি ওই সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, আমরা যদি এই যে দুর্নীতি দুর্বৃত্তায়নের যে স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে এটার যদি অবসান চাই, তাহলে কিন্তু আমাদেরকে একটু মূল্য দিতে হবে। জনাব বদিউল্লাহ মজুমদার, মূল্যটা মানে আমার তো মনে হয় যে সারা পৃথিবীর স্বীকৃত একজন গরিবের ব্যাংকার ডক্টর মোহাম্মদ ইউনূস, এইটার মধ্যে আসেন পৃথিবীর সবচেয়ে সজ্জনদের একজন সালেউদ্দিন আহমেদ, মানে আমরা বাংলাদেশি কনটেক্সটে যদি বলি, তারপরও আমরা ভ্যাট আর ট্যাক্স আর ভ্যাট, মানে খুব স্বাভাবিক, বাজারের জিনিসের দাম এদিকে হাত দেওয়া যায় না, অন্যদিকে ভ্যাট আর ট্যাক্স বাড়াইতেছে। তো আইন শৃঙ্খলার কথা আমি না বললাম, আমলাদের বিভিন্ন রকম সমস্যা, 1 ক্যাডার বরং 26 ক্যাডার, তো কেমনি কি স্যার, মানে এটা খালেদ, আমি যখন আপনার এই শোর যখন কমেন্ট দেখি, তখন অনেককে বলতে শোনা যায়, অনেককে আমি লিখতে দেখি আপনাকে একজন উপদেষ্টা করা হোক। তো আমার মনে হয় আপনাকে, কিংবা ওই যে ফেরেশতা এনে বসিয়ে দিল, আমাদের যেই সমস্যা, যেই ব্যাপক সমস্যা, যে সব কিছু ভেঙে পড়া, এই ভঙ্গুর অবস্থার থেকে টেনে তোলা, একটা ওই যে ভিন্ন ভবিষ্যৎ সৃষ্টি করা, সব সমস্যার সমাধান করা, ওই যে আপনার পক্ষেও সম্ভব হইতো না, কোনো মানবের পক্ষে অতি সহজ হইতো না। আমার মনে হয় হ্যাঁ, তাদের ভুল ত্রুটি আছে, তারা সবকিছু ঠিক করছে, এটা আমি বলবো না, এবং অনেক সমালোচনা আছে নিঃসন্দেহে, তারা আরো ভালো করতে পারতো। কিন্তু এটা এমন একটা অবস্থায় আমরা পৌঁছেছিলাম, এটা আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। কারণ হচ্ছে যে অনেকেই এই সরকারের নিয়ে কোনো প্রশ্ন করলে একটা কথা বলতে চায়, আমরা আগেই ভালো ছিলাম। আমি একদম দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে আমরা আগে ভালো ছিলাম না। আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না, আমাদের কোনো জবাবদেহি ছিল না, কোনো প্রতিষ্ঠান ছিল না, কোনো কিছু ছিল না। কিন্তু ঘটনা হইতেছে হচ্ছে যে আমরা ভালোর দিকে যাইতে চাই। শেষ কথা আপনার কাছে একটু শুনতে চাই যে আমরা কি ভালোর দিকে যাইতেছি, আমরা কি রাস্তায় আছি কিনা সাইডে পড়ে গেছি। আমরা আগে ভালো ছিলাম না, সেটা আমি মানে আমরা সকল বক্তব্য দিয়ে আমরা এটা বারবার মনে করে বলতেও চাই। আচ্ছা, এটা নির্ভর করবে, আমি দেখি 4টা অংশে যান। একটা হলো সরকার, যেমন আমরা ভালোর দিকে যাওয়ার জন্য আমাদের নির্বাচনী সংস্কারগুলো বাস্তবায়ন হওয়া দরকার, এবং যার মাধ্যমে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। তো এই জন্য 4টা অংশে যান। একটা হলো সরকার, অবশ্যই সরকার এটা চায় অবশ্যই। তারপরে আরেকটা অংশ হলো নির্বাচন কমিশন, আমি তো মনে করি নির্বাচন কমিশন এই পরিবর্তনগুলো চায়। আরেকটা অংশ হলো রাজনৈতিক দল, আরেকটা অংশ হলো জনগণও চায়। এখন আমি তো মনে করি এই বলটা এখন আমাদের এই অংশীজনদের কোর্টে। তারা যদি চায় তাহলে আমরা ভালোর দিকে যাব, আর তারা যদি না চায় তাহলে আমরা ভালোর দিকে যাব না। তো আমার মনে হয় এই 4 অংশীজনের মধ্যে অধিকাংশই কিন্তু চায় যে ভালোর দিকে যাওয়া। তো আমরা সবাই, এবং জনগণের একটা দায় আছে, জনগণকে সোচ্চার হইতে হবে। তারা যদি পরিবর্তন চায়, তারা যদি সংস্কার চায়, তারা যদি পূর্বের অবস্থা ফিরে না যেতে চায়, তাহলে তাদেরকেও সোচ্চার ভূমিকা পালন করতে হবে। কারণ তাদেরকেও সেই কি বলে, এই অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করতে হবে।